আসসালামু আলাইকুম। হেরেই চলেছে ঢাকা। সিলেট ঢাকার বিরুদ্ধে ১৯৩ রান হজম করেছে। অফ ফর্মে থাকার কারণে আগের ম্যাচে বাদ পড়েছেন লিটন। তাকেও ফিরিয়ে আনা হয়েছে সিলেটকে পেয়ে এবং সিলেটকে পেয়ে লিটন ফর্ম ফিরে পেয়েছেন। এত কিছু করেও ঢাকাকে একটা ম্যাচ জিতাইতে পারলো না সিলেট স্ট্রাইকার্স। ঢাকা ক্যাপিটালসের ম্যাচ হারের তীব্র স্পৃহার সামনে নতি স্বীকার করতে হয়েছে সিলেট স্ট্রাইকার্সকে এবং অফিসিয়ালি এখন এককভাবে টেবিলের নিচের তলানির জায়গাটা কিন্তু নিজেদের করে নিয়েছে নাম্বার 1 শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস। বিপিএল এর অষ্টম দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল টেবিলের নিচ থেকে টেবিল টপার এই দুই দল। আগে ব্যাট করে ঢাকা ক্যাপিটালস। প্রতিদিন তাদের একাদশে এত পরিবর্তন হচ্ছে। এখন আসলে আগের ম্যাচ থেকে এই ম্যাচে কয়টা পরিবর্তন হয়েছে এই ট্রেস রাখাটা অনেক বড় একটা কষ্টসাধ্য ব্যাপার হয়ে গেছে। তবে একটা মজার তথ্য জানিয়ে দিই, এই যে 6টা ম্যাচ খেলেছে, 6টা ম্যাচ হেরেছে ঢাকা, এই 6টা ম্যাচের মধ্যে 20 জন খেলোয়াড় ঢাকাতে খেলেছেন। ক্যান ইউ ইমাজিন ইট? 20 জন। টুর্নামেন্ট শেষ হইতে হইতে এই অঙ্কটা যে কোথায় গিয়ে ঠেকবে সেটা ঢাকার ম্যানেজমেন্টও জানে কিনা আমার সন্দেহ আছে। যাই হোক, টানা ষষ্ঠ ম্যাচ হারলেও দেশি খেলোয়াড়রা কিন্তু তাদের নিজ নিজ পারফরমেন্সে গতকাল উজ্জ্বল ছিলেন। 5 ম্যাচ বেঞ্চে বসে কাটানো মুনিম শাহরিয়ার অবশেষে সুযোগ পেয়েছেন। খুব বেশি ফ্লুয়েন্ট ইনিংস না খেললেও একটা 50 তিনি করেছেন। আগের ম্যাচের বিধ্বংসী সাব্বির রহমান এদিনও 230 স্ট্রাইক রেটে 23 রান করেছেন। তবে সবকিছু ছাড়িয়ে বলতে হবে 193 রানের যে একটা ভালো টোটাল ঢাকা করেছিল সেটার ভিতটা কিন্তু গড়ে দিয়েছিলেন লিটন কুমার দাস। আগের ম্যাচে বিশ্রামে ছিলেন অফ ফর্মের কারণে, এদিন আবারও দলে ফিরে পেয়েছেন নিজের জায়গাটা। প্রথম থেকেই তিনি ফ্লুয়েন্ট ছিলেন, তিনি এতটাই সুন্দর খেলছিলেন, এতটাই ফ্লুয়েন্সের সাথে খেলছিলেন যে অন্য প্রান্তে মুনিম শাহরিয়ার যে ধুঁকছিলেন ঢাকার স্কোরবোর্ডের দিকে তাকিয়ে সেটা কিন্তু বোঝা যাচ্ছিল না। তার রানে ফেরাটা যে বাংলাদেশের জন্য কত বড় একটা স্বস্তি এটা বাংলাদেশের সমর্থকরাই সবচেয়ে ভালো বলতে পারবে। 194 রানের জবাব দিতে নেমে প্রথম বলেই কর্নওয়ালের উইকেটটা তুলে নেন মুস্তাফিজ। এরপর জর্জ বানসি এবং অ্যারন জোন্স আরো দুই বিদেশিকে হারিয়ে খুবই শীঘ্রই পঞ্চম ওভারের মধ্যেই তারা 42 রানে 3 উইকেটে পরিণত হয়। কিন্তু এরপর টেস্ট ওপেনার জাকির হাসান একটা কাউন্টার অ্যাটাক খেলেন এবং এতটাই দুর্দান্ত কাউন্টার অ্যাটাক করেন তিনি নাহিদুলকে সঙ্গে নিয়ে, পরের প্রায় 4 ওভারে এই জুটি তুলে ফেলেন 46 রান। 27 বলে 58 রান করেছেন জাকির হাসান, প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন। তিনি ফিরে যাওয়ার পরে রনি তালুকদার 20 বলে 30 রান করেছেন, জাকির আলী 17 বলে 24 এবং ফিনিশিং টাচটা দিয়েছেন অধিনায়ক আরিফুল। অপরাজিত 28 রান করেছেন তিনি মাত্র 15 বল থেকে। দিনের প্রথম খেলায়ও বাংলাদেশি খেলোয়াড়রা দিন ছিলেন বেশ উজ্জ্বল। সে খেলায় মুখোমুখি হয় খুলনা টাইগার্স এবং দুর্বার রাজশাহী। প্রথমে ব্যাট করে রাজশাহী। হারিস আর জিশান 20-এর ঘরে ফিরে গেলেও ইয়াসির রাব্বি হাল ধরেন। রায়ান বার্লকে সাথে নিয়ে তিনি করেন 88 রানের একটা জুটি। 25 বলে 41 রান করে ইয়াসির রাব্বি ফিরে গেলেও রায়ান বার্ল শেষ পর্যন্ত অপরাজিত থাকে 29 বলে 48 রান করে। পরে বার্ল দুটো উইকেটও তুলে নিয়েছেন, যেটা তাকে প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কারটা হাতে তুলে দিয়েছে। তবে রাজশাহী ম্যাচ জিতেছে কিন্তু মূলত দেশিদের সমন্বয়ে গড়া একটা টিম এফোর্ট, একটা টিম বোলিং পারফরমেন্সের মাধ্যমে। 179 রানের টার্গেটে খুলনা টাইগার্সকে কখনোই মনে হয়নি তারা ম্যাচটা জিততে পারে। 26 রানে তাদের 2 উইকেট যখন চলে যায় তখন নাইম শেখের সাথে জুটি বাঁধেন আফিফ হোসেন। তারা দুজনে মিলে 33 রানের একটা জুটি গড়েন। কিন্তু এই 33 রানের জুটি তাদের বিপদকে দূর করা তো অনেক দূরের কথা, ম্যাচটা যে খুলনা হেরে যাবে এটাই কনফার্ম করে আসে, কারণ এই 33 রান করতে তারা 41টা বল মোকাবেলা করেন। এরপর অবশ্য দেশি বিদেশি কেউই আর দাঁড়াতে পারেননি খুলনা টাইগার্সের জন্য। 150 রানেই মুখ থুবড়ে পড়ে তাদের ইনিংসটা। বোলিংয়ে তো ইতিমধ্যেই বলেছি একটা কমপ্লিট টিম এফোর্ট। রায়ান বার্ল ওই ব্যাটিং এর পাশাপাশি 13 রানে 2 উইকেট নিয়ে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন। সেই সাথে জিশান আলম পার্ট টাইমার, তিনি কিন্তু 4 ওভারে মাত্র 18 রান দিয়ে একটা উইকেট তুলে নিয়েছেন। তাসকিন 30 রান দিয়ে দুটো, মেহরব 25 রান দিয়ে একটি, সোহাগ গাজী 27 রান দিয়ে দুটি এবং শেষ দিকে এসে মাত্র 1 ওভার বল করে শফিউল 3 রান খরচায় একটা উইকেট তুলে নিয়েছে। রাজশাহীর বোলিং অ্যাটাকটা ওভারঅল একটু দুর্বল আমরা কিন্তু দেখেছি এই বিপিএল এ এখন পর্যন্ত। এখন ওই দুর্বল বোলিং অ্যাটাকের জন্য গতকাল কিন্তু একটা ভালো দিন গিয়েছিল, কিন্তু তারপরেও আপনি যদি খেয়াল করেন সবই কিন্তু ওই তাসকিন শফিউল বাদে, সোহাগ গাজী বাদে সবাই কিন্তু পার্ট টাইম বোলার। আর ওই তাসকিন বাদে বাকি যে মেইন বোলার তারা কিন্তু খুব বেশি ভরসা দিতে পারছেন না। এখন আসলে পার্ট টাইম বোলারদের উপর ভর করে এই কনসিস্টেন্টলি এই বোলাররা বা এই বোলিং অ্যাটাক পারফর্ম করতে পারে কিনা বা রাজশাহী কতদূর যাবে সেটা অবশ্য সময়ই বলে দিবে।